মোবাইল ফোনের মতো যদি মানুষের মাথায় দুইটা মেমোরি কাজ করে তাহলে কেমন হয়? আজকের গল্পটি এমন এক ব্যক্তির যে তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে তার শত্রুকে খুঁজে বেড়াচ্ছে। তবে হঠাৎ একদিন তার শত্রুর মেমোরি এই ব্যক্তির মাথায় ট্রান্সফার করা হয় আর জানা যায় আগামী 4 দিনের মধ্যেই নিজস্ব সবকিছু ভুলেই শত্রুর মেমোরির আন্ডারে শত্রুর ব্যক্তিত্বে চলতে থাকবে সে। তাহলে এই 4 দিনের মধ্যে কিভাবে তার মায়ের হত্যার বদলা নেবে? হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ অ্যাকশন সাইফাই থ্রিলার মুভি। আশা করি আপনাদের মুভিটি ভালো লাগবে। জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ছোট্ট একটি ছেলে মা বলে চিৎকার করতে করতে তার মায়ের কাছে এসে বসে। তার মা জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? ছেলেটি তার মায়ের জন্য কিনে আনা নতুন চুড়িগুলো দেখায়। তার মা বলে, এই চুড়ি তুই কোথায় পেয়েছিস আর কিভাবে পেলি? এরপরই মায়ের চোখ পড়ে তার ছেলের হাতের উপর। তখন মা বুঝে যায় এই ছোট ছেলেটি কষ্ট করে তার মায়ের জন্মদিন উপলক্ষে কাজ করে এই চুড়ি গিফট করেছে তাকে। এই দুনিয়ায় তাদের আপনজন বলতে কেউই ছিল না। তারা মা ছেলে দুজনের জন্যই যথেষ্ট ছিল। প্রায় সময় কোনো মতে তার ছেলেকে খাবার খাইয়ে ঘুম পড়িয়ে দিত, কিন্তু মা নিজের ক্ষুধার জ্বালায় সারা রাত বসে কান্না করত। মায়ের শরীর যতই খারাপ থাকুক না কেন, তারপরও ছেলেকে তার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যেত। একদিন কথায় কথায় পুচ্চাম্মা তার ছেলেকে বলে, আজ না হোক কাল কোনো না কোনো একদিন তো আমাকে মরতেই হবে। আমি থাকি কিংবা না থাকি বাবা, তোকে এক রাজার মতো বেঁচে থাকতে হবে। ছেলেটি বলে, পড়াশোনাকেই তো যেন আমার শত্রু মনে হয় মা, পাশ করতে পারবো কিনা এটাই তো সন্দেহ। তার মা বলে, রাজা হওয়ার জন্য শিক্ষিত হওয়া জরুরি নয়, মাথায় বুদ্ধি এবং বুকে সাহস থাকা দরকার। সিন কয়েক বছর সামনে নিয়ে যায়, যেখানে আমাদের দেখানো হয় বিকুল নামের এক ভয়ঙ্কর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে। তাকে র এজেন্টরা কয়েক বছর ধরে খুঁজছে, তবে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। বর্তমানে সে এশিয়ার বিগেস্ট ওপেন সাপ্লায়ার। কিছুদিন আগে গোয়েন্দা পুলিশের মাধ্যমে একটি হসপিটালে তার একটি ভিডিও ক্লিপস পাওয়া যায়। এখন বিগপুল হসপিটালে কি করতে গিয়েছিল, কেন গিয়েছিল, এইসব তদন্তের জন্যই র এজেন্টরা অফিসে মিটিং বসায়। অন্যদিকে দেখা যায় ডাক্তারি রিপোর্টে বিগপুলের গিলিওমা টিউমার হয়েছে। এটি এমন একটি রোগ যার জন্য মানুষ 3 মাসের মধ্যেই মারা যাবে। যতই টাকা খরচ হোক না কেন, এই রোগ থেকে মুক্তির কোনো উপায় নেই। তার কাছের মানুষ বেটলিকে বলে, আমি এখনো অল্প বয়সী, এত তাড়াতাড়ি আমি মরতে পারি না। কত প্ল্যান আমার জীবনকে নিয়ে, আগামী 100 বছরের প্ল্যান আমি করে রেখেছি। অনেক খুঁজে বেটলি একজন ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার বলে, একটা অপশন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে মেমোরি ট্রান্সফার। আপনার মেমোরি দ্বিতীয় কোনো ব্যক্তির মাথায় ট্রান্সফার করলেই আপনি হবেন ইমর্টাল। অর্থাৎ মেমোরি অন্য কারো মাথায় ট্রান্সফার করলে বিগপুলের ধ্যান, জ্ঞান, চিন্তা, ধারণা, রাগ, অনুভূতি, ফিলিংস সবকিছুই বিগপুল এর ফিল হবে। যার শরীরে মেমোরি ট্রান্সফার করা হবে তার শুধুমাত্র বডি থাকবে। মেমোরি ট্রান্সফারের 4 দিনের মাথায় সে নিজস্ব সবকিছুই ভুলে যাবে আর তার মেমোরিতে আপনার অর্থাৎ বিগপুলের সব চলে আসবে। এই কথা শুনে বিগপুল তো খুব খুশি হয়ে যায়। তবে সায়েন্টিস্ট তাকে বলে, এটার জন্য অনেক এক্সপেরিমেন্ট দরকার আছে। বিগপুল বলে, আরে যত টাকা লাগে নিয়ে নাও। সায়েন্টিস্ট বলে, তবে এটা কিন্তু ইল্লিগাল। বেটলি বলে ওঠে, আবে স্যারের জন্য কিছুই ইল্লিগাল না। সায়েন্টিস্ট বলে, এর জন্য কিছু মানুষ প্রয়োজন হবে, তাদের জীবনের ঝুঁকিও রয়েছে। বিগপুল বলে, যত মানুষ লাগবে কাজে লাগাও, কাজ শুরু করো, আমরা এসব দেখে নেব। আমি চিরস্থায়ী হতে চাই। এরপর সায়েন্টিস্ট তার গবেষণা শুরু করে দেয়। তবে সে কয়েকবার ব্যর্থ হয়। তাই বেটলিকে ফোন করে বলে, একটা ছেলের খোঁজ পেয়েছি, সে হায়দ্রাবাদে থাকে, খুব ডেঞ্জারাস, তবে তার মাথায় ইউএসবি পোর্ট সেট আপ করা রয়েছে, যার জন্য তার মাথায় আমরা যত খুশি তত মেমোরি সেট আপ করতে পারবো। এর ফলে আমাদের কাউকে মারতে হবে না। এখন সেই আমাদের কাছে একমাত্র অপশন। তখন আমাদের স্মার্ট শঙ্করকে দেখানো হয়, যে কিনা একটা কারখানায় গিয়ে বক্স ভর্তি টাকা চুরি করছে। এক গুন্ডা তাকে বলে, কার টাকা তুমি ডাকাতি করছো জানো? এসব টাকা বিগপুলের। স্মার্ট শঙ্কর বলে, তাকে বলে দিও তার বাবা এসে গিয়েছে। এরপর সব গুন্ডাদের সালাদ বানিয়ে মাল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে শঙ্কর। অন্যদিকে বেটলি তার বসকে জানায়, ওই ছেলেটির ব্যাপারে আমরা তদন্ত করে জেনেছি, এর আগেও ওর মাথায় মেমোরি ট্রান্সফার করা হয়েছিল। সিবিআই মিশনের জন্য এর মাথায় ইউএসবি পোর্ট লাগানো হয়েছিল। বিগপুল ছেলেটির নাম জানতে চায়। বেটলি বলে, ছেলেটির নাম স্মার্ট শঙ্কর। আসলে ও নিজেকে খুব স্মার্ট মনে করে। বিগপুল বলে, ওই বেটা যদি স্মার্টই হতো তাহলে ওর মাথার পেছনে কেন ফুটো করলো? খুব দ্রুত ওকে ধরো, ওই আমাদের টার্গেট। এরপর স্ক্রিনে দেখা যায় স্মার্ট শঙ্করের চোখ একটি ফুটন্ত লাল গোলাপের দিকে পড়ে যায়।
সে তো দেখেই ক্রাশ খেয়ে যায়। এ তো ফরমালিন মুক্ত পুরো অর্গানিক আইটেম গার্ল। এরপর সে বন্ধুর ট্যাক্সি নিয়ে মেয়েটার সামনে আসে আর জিজ্ঞেস করে কোথায় যাবেন। মেয়েটি ঠিকানা বললে এগিয়ে দিয়ে আসতে রাজি হয়ে যায় তারা। মেয়েটির নাম ছিল জান্নাত। জান্নাতের কানে হেডফোন ছিল, তাই স্মার্ট শঙ্কর তার বন্ধুকে বলতে থাকে, দেখলেই মনে হয় যেন আইসক্রিম, টাচ করলেই যেন গলে যাবে। ট্যাক্সির মধ্যে কথায় কথায় জান্নাতের সাথে সংসার করে স্মার্ট শঙ্করের বাচ্চাও হয়ে যায়। অর্থাৎ শঙ্কর সাহেব ভবিষ্যতের ফ্যামিলি প্ল্যানিং করে ফেলে এখনই। সঠিক ঠিকানায় পৌঁছে যাওয়ার পর শঙ্কর বলে ওঠে, এ জান্নাত, সামনের বাড়িটাই আমার, আর আমার নাম হচ্ছে স্মার্ট শঙ্কর। জান্নাত রেগে গিয়ে বলে ওঠে, বেশি নাটকগিরি করবি না। ট্যাক্সির মধ্যে সকল কথা আমি শুনে নিয়েছি। আমার হেডফোন কানেকশন অফ ছিল। আমি আইসক্রিমের মতো দেখতে, আমার কোমর নাগিনের মতো দোলে। কত দূর চলে গিয়েছিস? আমাদের বিয়ে হয়ে বাচ্চারাও স্কুলে চলে গিয়েছে। এই বলেই জান্নাত তার নিজের ঘরে ঢুকে গেলে শঙ্কর বলে, বলছিলাম কোনো ছেলে বিরক্ত করলে আমার নাম্বারটা মাথায় রেখো। আর হ্যাঁ, ভিতরে যেয়ে চোখে কাজল লাগিয়ে তোমার নজর উঠিয়ে ফেলো, তা না হলে এই শঙ্করের তো নজর লেগে যাবে তোমার। এরপর একজন ফটোগ্রাফার বাডরাম একটি প্রেস মিটিং এ তার আমাজন জঙ্গল থেকে আনা মিস্টার বোকাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমাজন জঙ্গল থেকে যেহেতু এনেছে, সে স্বাভাবিক মানুষের মতো নয়, অর্থাৎ মানুষের কোনো কথাই সে বোঝে না। বোকাকে এখানে আনার কারণ, মানুষের সবকিছুর ওপরে তাকে ট্রেনিং দিয়ে আবারও অ্যামাজন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে, যাতে করে বোকা তার সভ্যতার মানুষগুলোকে এ বিষয়ে শিক্ষা দিতে পারে। এক জার্নালিস্ট বলে ওঠে, ওকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ওরও তো নিজের স্বাধীনতার দরকার আছে, যার জন্য তার হাতের বাঁধন খুলে দেওয়া হয়। তবে এই সুযোগে বোকা তো ফুরুত, অর্থাৎ সে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ক্যাসিনোতে শঙ্কর তার বন্ধুর সাথে জান্নাতের নামে খেলা শুরু করে, আর ওই ক্যাসিনোর মধ্যে জান্নাত কাজ করছিল, তাই দূর থেকে এদের সকল কথা শুনতে পাচ্ছিল। পরক্ষণেই দেখা যায় বেটলি শঙ্করের কাছে এসে লাইটার চায়। শঙ্কর লাইটার জ্বালিয়ে দেয়। তবে এই সুযোগে বেটলির লোকেরা শঙ্করের লাল পানির গ্লাসটা বদলে দেয়, অর্থাৎ এই গ্লাসে কিছু একটা মেশানো ছিল। এর পরের নাম্বার কত লাগাবে এ কথা জিজ্ঞেস করলে শঙ্কর তার বন্ধুকে বলে, তোর ভাবির বাড়ির নাম্বার কত রে? উত্তরে সে 6 বলে, আর আমাদের বোকা শঙ্কর জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, সেক্স সেক্স। এরপর তারা জিতে যায়। আর সায়েন্টিস্ট শঙ্করের পেছনে ইউএসবি পোর্ট আছে কিনা সেটা দেখে শিওর হয়ে নেয়। জেতার খুশিতে শঙ্কর আর তার বন্ধু নানা কথাবার্তা বলতে থাকে। এর মধ্যেই বন্ধুর হাতে ধাক্কা লেগে শঙ্করের গ্লাস পড়ে যায়। বেটলি তো রেগে বলে ওঠে, আবে সব ফেলে দিয়েছিস? বন্ধু শঙ্করকে বলে, এমন ভাবে চিল্লাচ্ছে যেন মনে হচ্ছে এ তোমার বউ। এরপরে তারা সেখান থেকে চলে আসে। চেন্নাইয়ে হাজারো স্টুডেন্ট স্বাধীনতার জন্য লড়াই করছে। এই খবরটা ভাইরাল হওয়ার পর গোয়েন্দা বিভাগের হেড অফিসার তার লোকেদের খোঁজ লাগাতে বলে কোন স্বাধীনতার জন্য এরা লড়াই করতে চাচ্ছে। আবারও বিগপল্লির ফ্যাক্টরির মধ্যে স্মার্ট শঙ্কর টাকা চুরি করতে এসেছে। তবে এসেই দেখে তার ফুটন্ত গোলাপ তো তার সামনেই দাঁড়ানো। জান্নাত বলে ওঠে, ব্যাগে হাত যদি ভুলেও লাগাস তাহলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। স্মার্ট শঙ্কর বুদ্ধি করে ব্যাগে টাচ করার নাটক করে, যার জন্য জান্নাত বারবার গুলি প্রেস করাতে তার গুলি সব শেষ হয়ে যায়। এরপর তো দুজনে মারামারি শুরু করে। তবে মারামারি দেখে মনে হচ্ছিল যেন রোমান্স করছে তারা। এক পর্যায়ে শঙ্কর বলে ওঠে, এত সুন্দর চেহারা কিন্তু ভিতরটা যেন বিজলির ঝটকা। এই বলে ভাই তো সুযোগের সদ্ব্যবহার করে। আর কি, এই খবর হেড অফিসে চলে যায় আর জান্নাতের স্যার তাকে সাসপেন্ড করে। আসলে সিসিটিভি ফুটেজে তাদের কিসের ভিডিও দেখে অফিসার সন্দেহ করেছে হয়তো এই হাইজ্যাকে জান্নাতেরও হাত রয়েছে। এই ঘটনার পর মনের কষ্টে জান্নাত বলতে থাকে, আমি একটি ভদ্র ফ্যামিলির মেয়ে। আমার দাদু আর্মির মেজর, আমার বাবা কার্ডিওলজিস্ট, মা সাইকোথেরাপিস্ট, আর শেষমেশ আমি নাকি চোর। শালা ওই চোর যেন অন্ধ হয়ে যায়, ডেল্টা প্লাস কোভিড যেন হয়ে যায়, কষ্ট পেতে পেতে যেন মরে যায়। এ কথা শুনেই তো বড় ভাইয়ের গায়ে লেগে যায়। সামনের সিট থেকে পেছনে গিয়ে বলে, টাকা চুরি করেছে নাকি তোমার মন চুরি করেছে যে এত অভিশাপ দিচ্ছ? জান্নাত বলে ওঠে, একটা পাপ্পি নিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমি ওকে ছাড়বো না। পুলিশ যদি তাকে ধরতেও না পারে তারপরেও আমি ওর জামা কাপড় খুলে শুধুমাত্র আন্ডারওয়্যার পরিয়ে আর 2 হাতে হাতকড়ি পরিয়ে যদি পুলিশ স্টেশনে বসিয়ে না রাখি তাহলে আমার নামও জান্নাত না। আমাদের ভাই তো বোকা হয়ে যায়। শঙ্কর বলে, চেয়েছিলাম শাড়ি পরা বউ, আর এ কেমন আইটেম মিলে গেল। একে বিয়ে করলে তো ঘরে এসে শার্ট প্যান্ট খুলে রিভলভার বের করে টেবিলে রেখে লুঙ্গি পরেই আমাদের মতো ঘুমিয়ে যাবে। তবে কি আর করার, কমিটমেন্ট করে ফেলেছি তো, যাক অ্যাডজাস্ট করে নেব। বাড়ি গিয়ে শঙ্কর তার মা পচাম্মার ছবির সাথে কথা বলে। সে বলে, মা আমি একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি। তোর ছবির সামনে যেই মঙ্গলসূত্র আছে, খুব তাড়াতাড়ি সেই মঙ্গলসূত্র দিয়ে ওকে বিয়ে করব আর আমার ঘরে তুলবো। তুই দোয়া করিস আমাদের জন্য। অন্যদিকে পুলিশ চারদিকে সেই বোকাকে খোঁজার জন্য মাইকিং করছে এবং সকল মানুষকে সতর্কতা বার্তা জানাচ্ছে। তবে আমরা দেখতে পাই বোকা তো মনের আনন্দে দিব্যি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। রাতের বেলা শঙ্কর ও তার বন্ধু একটি স্থানে বসে কথাবার্তা বলছিল। ঠিক সেই মুহূর্তে বেটলি চলে আসে। এটা দেখে শঙ্করের বন্ধু বলে ওঠে,
ভাই বুর্জ খলিফা তো নিজেই এদিকে চলে আসছে। শঙ্কর দেখেই বলে, পরশুদিন তোর সাথে আমার দেখা হয়েছিল না? এরপরে দুজন দুজনের সাথে পরিচিত হয়। বেটলি বলে, আমি তোমার জন্য এসেছি, চলো ক্লাবে যাই। বড় ভাই বলে, তুমি এখানে ছোট কাপড় পরে আসলে, মুচকি মুচকি হেসে দুইটা কথা বলবে, চোখ মারবে, আর আমি বিশ্বাস করে তোমার ওপর ফিদা হয়ে যাব, এরকম বোকা আমাকে তোমার মনে হয়? স্মার্ট স্মার্ট শঙ্কর আমি। সোজাসুজি বল কিসের জন্য এসেছিস? অন্যদিকে চেলাপোলারা এসে বলে, ম্যাডাম এর সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি দেখছি ওকে কিভাবে তুলে নেওয়া যায়। ব্যাস শুরু হয়ে যায় ভাইয়ের ফাইটিং। সে যেন মা কাকিমাদের মতো সবজি কাটাকাটি শুরু করেছে। অস্থির কিছু ফাইটিং হয় এখানে, সবাইকে কুপকাত করে ফেলে স্মার্ট শঙ্কর। এরপর বেটলির কাছে এসে বলে, আমার পিছনে হাত ধুয়ে কেন পড়ে আছিস? বেটলি উত্তর দেয়, একদিন না একদিন তোকে ঠিক তুলে নিয়ে যাব। এই বলেই তাকে একটা পাপ্পি দেয়। শঙ্করের বন্ধু বলে ওঠে, ভাই এটাকেও ভাবি বানাই দিলি? তোমাকে কিস করে দিল? শঙ্কর বলে, আবে একটা পাপ্পিতে কিছু যায় আসে না, এটাকে তুই বিয়ে করে নিস। বেটলি তার বসকে ফোন করে জানায়, শঙ্করকে সেখান থেকে নিয়ে আসা খুব সহজ হবে না বস। বিপুল বলে, যেভাবে পারো ব্যবস্থা করো, আমি দ্রুত ইন্ডিয়া আসছি। বেটলি বলে, স্যার আপনার এখানে আসা একদমই ঠিক হবে না, র এজেন্টরা আপনাকে খোঁজার জন্য ওত পেতে আছে। বিপুল বলে, তুমি আমার সমস্যা বুঝতে পারছো না, কালকে রাত্রে 10 জন মেয়েকে ডেকেছি, তারপরেও টেনশন থেকে মুক্তি পাইনি। রাত 3টার সময় নাক থেকে রক্ত বের হচ্ছিল, এই দেখো এখনো রক্ত বের হচ্ছে। এরপর নার্স তাকে ওষুধ দিয়ে যায়, আর সে ওষুধ খাওয়ার পর বলে, যে কোনো মূল্যেই হোক আমি শঙ্করকে চাই। অন্যদিকে দেখা যায় জান্নাত অফিসারদের জিজ্ঞাসা করছে চোরের ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া গিয়েছে কিনা। আর আমাদের বড় ভাই ট্যাক্সির মধ্যে বসে গুলি ছুটতেই জান্নাত ভয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। শঙ্করের বন্ধু ফোন দিয়ে ক্রিমিনাল হিসেবে থ্রেট জানায়, যেন এই রোবারির ব্যাপারে কাউকে না জানানো হয়। জান্নাত বলে, জানালে কি করবি বে? আবারও গুলি ছুঁড়ে মারে। এবার ভয়ে জান্নাত শঙ্করকে চিৎকার করে ডাক দেয়। ব্যাস আর কি, শঙ্কর তো এই অপেক্ষাই ছিল। এসেই বলে, বেবি তোমার কোথাও কিছু লাগেনি তো? জান্নাত তখন বলে, আমাকে একটা চোর থ্রেট দিচ্ছিল, সে গান ফায়ারিংও করছে। শঙ্কর বলে, কই দেখি তো, কোথাও কিছু হয়নি তো? এই সুযোগে ভাই তার গার্লফ্রেন্ডকেও একটু টাচ করে নিল। এরপর ইচ্ছে করে বাইরে যায় জান্নাতকে নিয়ে। আবারও গুলির আওয়াজে ঘরের ভেতর গিয়ে চুপ করে বসে। জান্নাত তো রেগে বলে ওঠে, ইডিয়েট, এত সহজে দেখা দিতে কে বলেছে? যদি মরে যেতি? শঙ্কর বলে, তোমার জন্য মরতেও রাজি আছি। জান্নাত বলে, মরতে হলে দূরে গিয়ে কোথাও মর, এখানে মরার দরকার নেই। শঙ্কর বলে, আমার মান সম্মান তো সব মাটিতে মিশিয়ে দিচ্ছ তুমি। এই বলেই সে চলে যেতে চাইলে আবারও গুলির আওয়াজ হয়, তাই তারা ঘরের মধ্যে ঢুকে যায়। এসব কাণ্ড দেখে বেটলির লোক বুঝতে পারে এই মেয়েটাই শঙ্করের গার্লফ্রেন্ড। এই খবর বেটলির কাছে ইনফর্ম করে তারা। শঙ্কর জান্নাতকে জিজ্ঞেস করে, কুকুর কি তোমার পছন্দ? জান্নাত বলে, হ্যাঁ আমি কুকুরকে খুব পছন্দ করি। শঙ্কর বলে, ভেবে নাও না, আমি সেই রকম, একবার সুযোগ দিলে সারা জীবন তোমার পেছনে থাকবো। জান্নাত বলে, সরি, কুকুর তো পছন্দ করি, তবে পালার কোনো ইচ্ছে নেই আমার। শঙ্কর বলে, শোনো, সিংহ পুরো বনের মধ্যে যতই রাজত্ব করে বেড়াক না কেন, নিজের স্ত্রীর কাছে কিন্তু তার কুকুর হয়েই থাকতে হয়। তাই আমি তোমাকে খুব পছন্দ করি, একবার সুযোগ দাও, ভালোবাসা দিয়ে তোমার পুরো দুনিয়াটাই আমি পাল্টে দেব। যাক ভাই অনেক পটানোর চেষ্টা করে, কিন্তু আমাদের জান্নাত এসব কথায় পটে না। র এজেন্টের কাছে খবর আসে বিপুল ইন্ডিয়াতে আসছে, তাই তাকে আটকাতে দ্রুত সেখানে যায়। তবে গিয়ে দেখে বিপুল সেখান থেকে আরো আগেই বেরিয়ে গিয়েছে। শঙ্কর তো আবারও ওত পেতে আছে টাকা চুরি করার জন্য। তবে এবার সে এখানে তার লাল গোলাপকেও দেখতে পায়। জান্নাত মুখে মাস্ক পরে নেয়, এটা দেখে শঙ্কর বলে, এ কি চোর নাকি? জান্নাত গাড়ির নিচে একটা ছোট্ট মেশিন সেট করে দ্রুত লুকাতে লুকাতে শঙ্করের কাছে গিয়েই লুকায়। শঙ্কর কি দেখে পিস্তল বের করে ভয় দেখিয়ে মুখের মাস্ক সরাতে বলে জান্নাত। শঙ্কর মুখ দেখালে জান্নাত বলে ওঠে, আরে কুত্তা তুই এখানে? শঙ্কর বলে, কেন, আমরা কি একে অপরকে চিনি? জান্নাত বলে, না না, আমরা তো একে অপরকে চিনি না। শঙ্কর জোর করে জান্নাতের মুখোশ খোলায় আর হাসতে হাসতে বলে, খুব ভদ্র ফ্যামিলি থেকে এসেছি, আমার বাবা অমুক, আমার দাদা অমুক, কোথায় গেল এসব কথা? শেষমেশ তো চোর হয়েই বের হলে। যাই হোক, আমার মনটা কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে। তুমিও চোর, আমিও চোর, আমরা দুজনে যদি এক হয়ে যাই তাহলে তো আমাদের ভবিষ্যৎ সন্তান হবে গব্বর সিং। এমনিতে ট্রাকের নিচে তুমি কি রেখে এসেছো? জান্নাত বলে, ট্রাকার লাগিয়েছি। শঙ্কর বলে, এটা আবার কি? জান্নাত বলে, আরে গর্ধব, এই ট্রাকার লাগানোর ফলে গাড়িটি কোন স্থানে যাবে সেই কারখানার ঠিকানা আমরা জানতে পারবো, বুঝতে পারো? পুরো টাকাটা যেখানে রয়েছে সেই জায়গায় যদি আমরা সাফ করতে পারি কতই না মজা হবে। শঙ্কর বলে, এত সুন্দর প্ল্যানিং, এমনিতে তো মন চাচ্ছিল তোকেই লুটিয়ে নিই, তবে আপাতত এটা লুট করেই কাজ চালিয়ে নেব। এই বলে ডিস্কেও করতে থাকে। ঠিক সেই মুহূর্তে হাতের চাপ লেগে গুলি বের হয়ে যায়, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। আর তো শুরু হয়ে যায় ম্যাডাম সাহেবের প্রেমের কিছু মুহূর্ত। যাক, তারা প্রেম করতে থাকুক,
আমরা একটু সামনে এগিয়ে যাই। বাদরাম পুলিশকে বলছে, বোকা না জানি এই কয়দিনই কি কি করে বেড়াচ্ছে। প্রতিদিন 10 জন মেয়ের সাথে সেক্স না করলে ওর ঘুম হয় না। পুলিশ বলে ওঠে, ওই জঙ্গলির সাথে কে এসব করবে? বাদরাম বলে, আপনি জানেন না স্যার, ওর হাতের লাঠি কেউ স্পর্শ করলে আর ওর চোখে কেউ তাকালে সে নিজেই বশবর্তী হয়ে যাবে। বোকার মধ্যে এক ধরনের তান্ত্রিক পাওয়ার রয়েছে। শঙ্কর তার গার্লফ্রেন্ডকে বলছিল, আমাদের বিয়েতে কিন্তু তোমার ফ্যামিলির কেউ আসলে তাকে আমি মেরে ফেলবো। জান্নাত বলে, তোমার তো আত্মীয় স্বজন কেউ নেই, আমার কেউ আসলেও তাকে মেরে ফেলবে? শঙ্কর বলে, বিয়ের দিন তুমি, আমি আর বিয়ে পড়ানো পণ্ডিত থাকবে, এর বাইরে আমি কাউকে অ্যালাউ করব না। এত কষ্ট করে টাকা জোগাড় করেছি কি মানুষকে খাওয়ানোর জন্য? ওই টাকা দিয়ে আমরা হানিমুন করব। তখনই বেটলি চলে আসে আর জান্নাতকে আটকে রেখে চুপচাপ বেটলির সাথে যেতে রাজি হতে বলে। কোনো পথ না দেখে শঙ্কর বেটলির সাথে চলে যায়। ল্যাব দেখেই তো শঙ্কর বলে ওঠে, এর আগেও এমন একটা ল্যাবে আমাকে আনা হয়েছিল, এবারও যদি আমার মাথায় তার ছিড়িস না তাহলে তোদের শেষ করে দেব আমি। তখনই বিকপুল এন্ট্রি নেয়। শঙ্কর কল্পনা করতে থাকে বিকপুলই তার মার হত্যাকারী। বিকপুল এসে বলে, তোমার ছোট্ট একটি সার্জারি হবে, আমার মাথার মেমোরি ট্রান্সফার হবে তোমার মাথায়, যার জন্য ধীরে ধীরে তুমি নিজেকে, তোমার অস্তিত্বকে, তোমার সকল কিছুই ভুলে যাবে। 4 দিনের মাথায় আমার মেমোরি তোমার মাথায় কাজ করবে, অর্থাৎ তুমি হয়ে যাব সম্পূর্ণ আমি, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। স্মার্ট শঙ্কর বলে, এই 4 দিন তো অনেক সময়, এই 4 দিনেই তোর 12টা বাজিয়ে দেব আমি। যাই হোক, বিকপুলের ফুল মেমোরি কপি করে শঙ্করের মাথায় মেমোরি ট্রান্সফার করে দেয় আর শঙ্কর সেখানেই অজ্ঞান হয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে অফিসাররা ল্যাবে হামলা করে, যার কারণে সকলে সেখান থেকে পালিয়ে যায়। রয়ের হেড অফিসার এসেই শঙ্করকে দেখে বলে, আরে দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না, এর মাথায় মেমোরি ট্রান্সফার করা লাগলো। শঙ্করকে ডাকতে থাকে। শঙ্করের হুঁশ ফিরলে অফিসার বলে, আমি মোস্ট ওয়ান্টেড বিকপুলকে ধরার জন্য এসেছি, আর দেখ তোর মাথায় তার মেমোরি রয়েছে, তাই তুই যদি একটু কোঅপারেট করিস আমাদের, তাহলে ওকে ধরতে খুব সহজ হবে। শঙ্কর বলে, তাতে আমার লাভ কি? অফিসার বলে, দেশের ভালো হবে, সমাজের ভালো হবে। শঙ্কর বলে, তাতে আমার কি লাভ হবে? ঘোড়ার ডিম। এই বলে পালাতে চাইলে অফিসাররা তাকে আটক করে এবং হেড অফিসে নিয়ে যাওয়ার পথেই বিকপুলের লোকেরা এজেন্টদের মেরে ফেলে। এরপর বিকপুল এসে শঙ্করকে বলে, অনেকদিন ধরে তোকে আমি খুঁজছি। শঙ্কর বলে, আমিও অনেকদিন ধরে মা দুর্গার বলি চড়ানোর জন্য তোকে খুঁজছি। বিকপুল বলে, আরে তুই কে রে বে? শঙ্কর বলে ওঠে, স্মার্ট শঙ্কর, পচাম্মার ছেলে আমি, মনে পড়েছে? বিকপুল বলে, আমি তো ভেবেছিলাম ওই দিন তুইও মারা গিয়েছিলি, যাক এখন তুই কি করবি? শঙ্কর বলে, আমি চারিদিকে লাশের বন্যা বইয়ে দেব। এই বলেই মারামারি শুরু করে শঙ্কর। তবে দেখা যায় এক সুযোগে বিকপুল তার ঘাড়ে একটি ইনজেকশন পুশ করে। শঙ্করের ব্রেনে অদ্ভুত রকম ফিল হতে থাকে। এক পর্যায়ে শঙ্কর বিকপুলকে জিজ্ঞেস করে, আবে আমার মাথায় তোর সকল চিন্তাধারা কেন আসছে? বিকপুল বলে, আমি বলেছিলাম না 4 দিনের মধ্যেই তোর সম্পূর্ণ মেমোরি ডিলিট হয়ে যাবে, তুই আমি হয়ে যাব। শঙ্কর তখন অনেক কষ্ট করে তার মায়ের চেহারা মনে করে আর বিকপুলের কলার ধরে বলতে থাকে, আমার মায়ের চেহারাও কি ভুলে যাব? বিকপুল বলে, শান্ত হ, এখন তুই তোর মধ্যে থাকবি না, তোর মাথা সম্পূর্ণ আমার পক্ষে কাজ করবে। এই কথা শুনে শঙ্কর কোনো মতে গাড়ি নিয়ে বিকপুলকে মারতে যায়, তবে নিজের উপর ব্যালেন্স না রাখতে পেরে পানির মধ্যে গাড়ি সহ পড়ে যায়। আর তখন জানা যায় শঙ্করের মাথায় ডাবল ব্রেন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। বেটলি অনেক খোঁজাখুঁজি করেও শঙ্করের গার্লফ্রেন্ড আর শঙ্করকে কোথাও পায় না, তবে বিকপুলের কারখানা থেকে চুরি করা টাকাগুলো পেয়ে যায়। বিকপুল বেটলিকে বলে, যত দ্রুত সম্ভব ওকে খুঁজে বের করতে হবে, ওকে নিয়ে খুব টেনশনে আছি, কারণ আমার ব্যাংক ব্যালেন্স, যেখানে যাবতীয় প্ল্যানিং পাসওয়ার্ড সম্পূর্ণ ওর মেমোরিতেও রয়েছে। শঙ্কর তার বন্ধু আর জান্নাত একটি স্থানে দেখা করে। সব ঘটনা খুলে বললে জান্নাত তাকে ডাক্তারের কাছে যেতে বলে, তবে শঙ্কর বলে, 4 দিনের মধ্যে আমার মেমোরি ডিলিট হয়ে যাবে, তার আগেই তোমাকে কিছু কথা আমার জানানো জরুরি হয়ে গিয়েছে। পুচম্মা যে আমার জীবন ছিল, আমার মা যে বাসায় কাজ করত, সেই বাসার মালিকের ছেলে ছিল বিকপুল। বিকপুল ইল্লিগাল কাজ করার জন্য তার বাবা তাকে হুমকি দিয়েছিল, এসব না থামালে পুলিশকে জানিয়ে দেবে। তবে তখনই বিকপুল তার বাবাকে শুট করে মেরে ফেলে। এই ঘটনা আমার মা দেখেছিল, তাই তারা আমার মাকে আটক করে। আমার মা 2 হাত জোর করে অনেক কান্নাকাটি করে বলেছিল এ কথা সে কাউকে বলবে না, দয়া করে তাকে আর তার ছেলেকে যেন ছেড়ে দেয়। তবে তারা সেখানে আমাদের 2 জনকেই গুলি করে রেল লাইনের ওপর ফেলে দেয়। মা তো মরে গিয়েছে, কিন্তু আমি কপাল পোড়া বেঁচে রয়েছি এখনো। জান্নাত, 4 দিনের মাথায় আমি নিজেকে ভুলে যাব, তবে তার আগেই এই প্রতিশোধ আমাকে নিতে হবে। জান্নাত এরপরে এজেন্টদের ফোন দেয়, এসব ঘটনা খুলে বলে আর তাদের কাছে সাহায্য চায়। অফিসার বলে, ওর মাথায় এখন 2টা মেমোরি, যে কোনো সময় যে কিছু করতে পারে, তাই তুমি সাবধানে থেকো। আর হ্যাঁ, ওর আশেপাশে থাকার চেষ্টা করো, আমি দ্রুত তোমাদের ঠিকানায় পৌঁছে যাব।
জান্নাত শঙ্করের কাছে আসে। শঙ্কর তখন বলে ওর মেমোরি ওভার রিয়াক্ট করছে। জান্নাত বলে কিছুই হবে না, তুমি চোখ বন্ধ করো, এই বলেই কিস করে। শঙ্কর কিছুটা রিল্যাক্স হয়, তবে পরক্ষণেই দেখা যায় তার দ্বিতীয় মেমোরি কাজ করতে শুরু করে, অর্থাৎ বিপুলের ভার্সন চলে আসে তার মাথায়। সে জান্নাতকে বলে কে তুমি। এরপরেই নিজের শরীর দেখতে থাকে। এক পর্যায়ে জান্নাতকে ধাক্কা দিয়ে আয়নার সামনে গিয়ে একে একে বিপুলের সকল মেমোরি শঙ্করের মাথায় কাজ করতে থাকে। নিজেকে বিপুল ভেবে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে আর বলে ওঠে, বেটলি, আমাদের প্ল্যান কাজ করেছে, কোথায় তুমি। শঙ্করের বন্ধু এসে বলে, ভাই, ভাবিজি তো সামনেই আছে, তাহলে তুমি কেন আমার আইডিকে ডাকছো। তখন দেখা যায় শঙ্কর তো এদের কাউকেই চিনতে পারছে না। শঙ্কর বলে, আমার ভাই কোথায়, আমি আমার বিপুল ভাইয়ের কাছে যাব। জান্নাত বলে, বুকে হাত রেখে বলো, তুমি সত্যিই আমাদের চিনতে পারছো না। শঙ্কর বলে, না। এরপর শঙ্কর বেটলিকে নাম ধরে ডাকে, যার জন্য জান্নাত রাগের বশে শঙ্করকে চড় মারে। ব্যাস, আমাদের সাহেবের হুঁশ ফিরে আসে। এরপর মাথা ঠান্ডা করতে ডাবের পানি আর একটু মজা মাস্তি করে। তবে সেখানেও শঙ্কর বিপুলের মেমোরিতে চলে যায়। ঠিক তখনই র এজেন্ট অফিসাররা এসে শঙ্করকে নিয়ে যায়। অফিসার শঙ্করকে জিজ্ঞেস করে মেমোরি ট্রান্সফারের কারণ কি। শঙ্কর বলে, আমার ব্রেনে টিউমার হয়েছে, এই কথা ডাক্তার বলেছে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। অফিসার বলে, আরো বেঁচে থেকে কি করবি তুই। শঙ্কর বলে, অনেক মেয়ে আর অনেক সেক্স। অফিসার এ কথা বিশ্বাস করে না। জান্নাত বিপুলের কাছে এসেছে। বিপুল তার পরিচয় জানতে চায়। জান্নাত পরিচয় দেওয়ার পরেও বিপুল হেসে বলে, তুমি মিথ্যা বললে, তোমার আইডি কার্ড তো আর মিথ্যা বলবে না। জান্নাত এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। অন্যদিকে দেখা যায় শঙ্কর অফিসারের হাত থেকে গুলি নিয়ে নিজেকে শুট করতে যাচ্ছিল। জোরাজোরির এক পর্যায়ে শঙ্করের নিজস্ব সত্তায় আবারও ফিরে আসে আর জিজ্ঞেস করে, আমি কোথায় আছি। অফিসার তখন বুঝতে পারে এবার শঙ্করের মেমোরি চালু হয়েছে, তাই শঙ্করকে বলে, আমাদের আর দুশ্চিন্তায় ফেলিস না রে ভাই, কিছুক্ষণ এই শঙ্কর হয়েই থাক তুই। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোমার মাথায় দুইটা মেমোরি, একটা তোমার মেমোরি আর একটা বিপুলের। কিছুক্ষণের জন্য তোমার মেমোরি এক সাইডে রেখে বিপুলের যত সিক্রেট আছে সেটা বের করতে চেষ্টা করো। অনেক কষ্টে শঙ্কর বিপুলের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে করে আর সেই পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। এই নোটিফিকেশন বিপুলের কাছে যায়। বিপুল তো শঙ্করকে ফোন দিয়ে থ্রেট দেয়, নিজে এসে যেন জান্নাতকে ছাড়িয়ে নেয়। শঙ্কর অফিসারকে নিয়ে সেই ঠিকানা মোতাবেক রওনা করে। তবে মাঝপথেই তার মেমোরি আবারও বিপুলে পরিবর্তন হয়ে যায়, যার জন্য অফিসারদের গান পয়েন্ট করেই সেখানে রেখে চলে যায় বিপুলের আস্তানায়। বিপুলকে দেখেই শঙ্কর বলে ওঠে, ভাই, আমি আপনার মেমোরির দ্বিতীয় সত্তা। বিপুল বিশ্বাস করতে চায় না, তাই তাকে প্রশ্ন করে, আমার বাবাকে কে মেরেছে। শঙ্কর বলে, আমি নিজে। আরো কিছু প্রশ্ন করার পর জিজ্ঞেস করে, তুমি বিনা দোষে কাকে মেরেছ। শঙ্কর বলে, পোচম্মাকে। ভেবেছিলাম সে হয়তো পুলিশের কাছে গিয়ে সব ঘটনা বলে দেবে। বিপুল বলে, পোচম্মার সন্তানের নাম কি। শঙ্কর বলে, আমি জানি না। সর্বশেষ প্রশ্ন, মেমোরি ট্রান্সফার কেন করিয়েছি। শঙ্কর বলে, বিগ গোল, একটা দেশ তৈরি করতে চাচ্ছি, সাউথ ইন্ডিয়াকে নর্থ থেকে আলাদা করতে চাচ্ছি। প্রথমে ঝামেলা করে ওই সব মানুষদের টাকা ও অস্ত্র আমরা সাপ্লাই করব। বিপুল জিজ্ঞেস করে, এতে তোমার লাভ কি। শঙ্কর বলে, এ সমস্যার জন্য গভর্নমেন্ট আনস্টেবল হয়ে যাবে, উন্নতি থেমে যাবে, দেশের বেকারত্ব, খাদ্যের সংকট দেখা যাবে আর মানুষের রাগও বেড়ে যাবে। আর এই সুযোগে আমি আমার ড্রাগস, গানস যে কোনো জায়গায় সেল করতে পারবো। কিছুটা সময় লাগবে, তবে নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া ঠিক আলাদা হয়ে যাবে। এই কথা শুনেই বিপুল ফুল কনফার্ম হয়ে যায় এটা তারই মেমোরি। শঙ্করের মেমোরি এখন আর নেই। তখন র এজেন্টের কথার মাধ্যমে বোঝা যায় নর্থ আর সাউথ ইন্ডিয়া অলরেডি খুব ভয়াবহভাবে জনবিরোধিতা শুরু হয়ে গিয়েছে। নর্থ আর সাউথ আলাদা করার উদ্দেশ্যে জনগণ আন্দোলন করে দেশে অরাজকতার সৃষ্টি করছে। জান্নাত কোনো এক সুযোগে শঙ্করকে বিপুলের হাত থেকে বের করে নিয়ে আসে। শঙ্কর যদিও জ্ঞানহারা ছিল, এরপর অফিসারের কাছে সাহায্য চায়। অফিসার শঙ্করকে একটি থানায় রেখে আসতে বলে। তখন দেখা যায় থানার মধ্যে একজন মহিলা পুলিশের কাছে রিকোয়েস্ট করে, স্যার, আমি তো চুরি করিনি, তাহলে কেন আমাকে মিথ্যা কেসে ফাঁসাবেন। পুলিশ বলে, এই কাগজে সাইন কর। মহিলাটি বলে, কাগজে কি লেখা আছে না জেনে আমি টিপসই দিব না। পুলিশ মহিলার চুল ধরে বলে ওঠে, এই পোচম্মা, মরার শখ হয়েছে তোর। ব্যাস, আর কি। নাম শুনেই ভাইয়ের তো গায়ে ঝটকা লেগে যায়। আবারও শঙ্করের মেমোরিতে সে ফিরে আসে আর সেই পুলিশকে ইচ্ছে মতো ধুলাই করে। এরপর বাইরে এসে মহিলাকে পেট ভরে খাবার খেতে দেয় আর বলে, আজকে থেকে মনে করো আমি আপনার ছেলে। হতে পারে কিছুক্ষণ পরেই আমি আপনাকে চিনব না, তবে আপনি কখনোই আমাকে, অর্থাৎ আপনার সন্তানকে ছেড়ে যাবেন না। মহিলাটি বলে, না বাবা, কখনোই আমি তোমাকে ছেড়ে যাব না। জান্নাত বলে, তুমি সবকিছুই ভুলে যাচ্ছ, আমাকেও ভুলে গিয়েছো। বুঝতে পারছো আমার কতটা খারাপ লাগছে।
শঙ্কর বলে, একদিকে নিজের মায়ের মৃত্যুকে দেখতে পাই, অপরদিকে সেই শয়তান হয়ে নিজের মাকেই মেরে ফেলি। তাহলে বোঝো আমার ভেতর দিয়ে কি যাচ্ছে। এই ঘটনার মধ্যে পুলিশরা এখনো বোকার পিছনে লেগেই আছে, এখনো বোকাকে আটক করতে পারেনি তারা। অন্যদিকে দেখা যায় শঙ্কর আবারও বিগপুলের মেমোরিতে চলে যায়, তাই সেই মহিলাকে চিনতেই পারে না। আর গাড়ি নিয়ে বেরোতে গেলে মহিলাকে তার পাশে দেখে ঝাড়ি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। তবে মহিলা নিজের সন্তান মনে করে শঙ্করের গাড়ির পেছনে পেছনে দৌড়াতে থাকে। শঙ্কর আস্তানায় চলে আসলে মহিলাটি সেখানে চলে আসে। এদিকে জান্নাতুলও সেখানে চলে আসে। বিগপুল শঙ্করকে সুইস ব্যাংকের পাসওয়ার্ড জিজ্ঞেস করে। শঙ্কর কয়েকটা পাসওয়ার্ড বলার পরেও ঠিক হয় না। অবশেষে জান্নাত আই লাভ ইউ এই পাসওয়ার্ডটা বলে, আর এটাই কারেক্ট হয়। তখনই সেখানে র অফিসাররা চলে আসে। শঙ্কর আর বিগপুল একসাথে তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। তবে এই সুযোগে জান্নাত সুইস ব্যাংকের সকল টাকা আরবিআই এর নামে ট্রান্সফার করে দেয়। বিগপুল বেটলিকে নির্দেশ করে জান্নাতকে মেরে ফেলতে। জান্নাত আর বেটলি মারামারি শুরু করে, তবে এক পর্যায়ে জান্নাত বেটলিকে শুট করে মেরে ফেলে। এটা দেখে বিপুল ক্ষিপ্ত হয়ে শঙ্করকে নির্দেশ করে যেন জান্নাতকে মেরে ফেলে সে। শঙ্কর জান্নাতকে মারার উদ্দেশ্যে তার পিছু করে, আর শঙ্করের পিছনে সেই মহিলাটি বাবা বাবা বলে ডাকতে ডাকতে দৌড়াতে থাকে। জান্নাতের পিছু করতে করতেই শঙ্কর বড় একটি মন্দিরের সামনে আসে। অফিসার জিজ্ঞেস করে, কাকে খুঁজছো? শঙ্কর বলে, জান্নাতকে। অফিসার বিষয়টা বুঝতে পেরে বলে, জান্নাতকে তুমি ভালোবাসো, যদি মারতেই হয় ওই বিপুলকে মারো। এই কথা শুনেই শঙ্কর রেগে যায় আর বলে, ও আমার ভাই হয়। অফিসার বলে, কিসের ভাই? ওকে মারার জন্যই তো এতদিন ধরে প্ল্যান করেছিস। এই কথা আবার বিপুল শুনে অফিসারকে জিজ্ঞেস করে, কিসের প্ল্যানিং করেছিলিস? না বললে শুট করে দেব। অফিসার বলে, তোর মৃত্যুর মিথ্যা খবর বানানো এই ব্যক্তি শঙ্কর। তোকে ইন্ডিয়ায় নিয়ে আসা একটা চাল ছিল। এই টিউমারের কথা সবটাই মিথ্যে। তোর নাক থেকে যে রক্ত বের হয় এটাও ডাক্তারের সাথে হাত করে প্রেসক্রিপশনে ভুল ওষুধ দেওয়ার জন্যই হয়। শেষমেশ বিপুল বলে, তাহলে কি সত্যি আমার কোনো রোগ নেই? আমি তাহলে মরবো না? অফিসার বলে, হ্যাঁ, তোমার কোনো রোগ নেই। এরপর বিপুল খুশিতে শঙ্করকে জড়িয়ে ধরে আর ছুরি মেরে দেয় এবং লাথি দিয়ে নিচে ফেলে দেয়। শঙ্কর বলে, আমাকে আঘাত করলে কেন? বিপুল বলে, যেহেতু আমি মরবো না সেহেতু এই দুনিয়ায় দুইজন বিপুলের কোনো প্রয়োজন নেই। আমার মতো চিন্তা করো। শঙ্করকে বলে, তুই নিজের আত্মত্যাগ কর রে ভাই। শঙ্কর সাদরে নিজেকে শেষ করার জন্য প্রস্তুতি নেয়। বিপুল শঙ্করকে গুলি করে। ঠিক তখনই পুচম্মা এসে বিপুলকে রিকোয়েস্ট করে ওকে না মারতে। বিপুল তাকে লাথি মেরে ফেলে দেয়। এক পলকে এই কাহিনী দেখে শঙ্করের যেন নিজের মায়ের কথা মনে পড়ে যায়। বিপুলের মেমোরি থেকে শঙ্কর নিজস্ব মেমোরিতে চলে আসে আর মায়ের হত্যার প্রতিশোধ নিতে বিপুলের সাথে লড়াই শুরু করে দেয়। এক পর্যায়ে জান্নাতের কাছ থেকে বিগপুলের মূল উদ্দেশ্য জেনে শঙ্কর বিগপুলকে বলে, তুই চেয়েছিলে নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া আলাদা করতে, সেটা কখনোই সম্ভব হতে দেব না। আমরা সবাই ইন্ডিয়ার মানুষ। নর্থ সাউথ যদি ভাগাভাগি করতে চাস তাহলে তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো। একসময় শঙ্কর ত্রিশূল দিয়ে বিগপুলকে আঘাত করে মেরে ফেলে। সবাই যেন আনন্দের উল্লাসে ভেসে ওঠে। তবে আসল বিগপুল মরে গেলেও শঙ্করের মাথায় কপি পেস্ট করা বিগপুলের অস্তিত্ব এখনো রয়ে গিয়েছে। সময়ের সাথে শঙ্কর নিজেই বিগপুল ব্যক্তিত্বে পরিবর্তন হবে। তার মানে বোঝা যায় হয়তো এই মুভির পার্ট 2 আসতে চলেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার কাছের মানুষকে শেয়ার করবেন। আর হ্যাঁ, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।